বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের পদার্থবিজ্ঞানের একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস। এই একাদশ শ্রেণীর ওরিয়েন্টেশন ক্লাসে বা উদ্বোধনী ক্লাসে স্বাগত জানাচ্ছি জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে মোহাম্মদ জায়েদ আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান। আমি আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আবারও তোমাদের জন্য রইল অশেষ শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাদের পদার্থবিজ্ঞান আজকে প্রথম ক্লাস। এই পদার্থবিজ্ঞানের প্রথম ক্লাসে আমি আমার পরিচয় পূর্বেই দিয়েছি। আমার নাম জায়েদ আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের সাথে সরাসরি কথা বলতে পারলে ভালো লাগতো। যাই হোক, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা অনলাইনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে শুরুর দিকের যে কথাগুলো বলে নিতে হয় পদার্থবিজ্ঞান ক্লাস শুরুর আগে, সে কথাগুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব পদার্থবিজ্ঞান কি, পদার্থবিজ্ঞানে আমরা কি শিখি, কেন শিখি। তো পদার্থবিজ্ঞান হলো পদার্থ সম্পর্কিত জ্ঞান। এই পদার্থ সম্পর্কিত জ্ঞান বা বিজ্ঞানের যে শাখায় পদার্থ এবং পদার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াবলী বা বিভিন্ন ঘটনাবলী ব্যাখ্যা পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ, সুন্দর ও আরামদায়ক করার জন্য যে সকল কর্মপদ্ধতি আমরা গ্রহণ করে থাকি বা যে জ্ঞান অর্জন করে থাকি, সেটাই হলো আমাদের পদার্থবিজ্ঞান, অর্থাৎ পদার্থ সম্পর্কিত জ্ঞান। এক কথায় বলতে গেলে পদার্থ সম্পর্কিত জ্ঞান। তবে পদার্থবিজ্ঞানে শুধু আমরা পদার্থ নিয়েই যে আলোচনা করি তা না, পদার্থ এবং শক্তি নিয়ে আলোচনা করে থাকি। শক্তি, বিভিন্ন প্রকার শক্তির কথা আমরা জানি। তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, চুম্বক শক্তি। বিভিন্ন রকম পদার্থের কথা আমরা জানি, মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, লোহা, কাঠ, বেত, পিতল, সিলভার, স্বর্ণ, রৌপ্য ইত্যাদি। তো পদার্থ এবং শক্তি সম্পর্কিত যে জ্ঞান, সেই জ্ঞানটার নাম দিয়েছি আমরা পদার্থবিজ্ঞান, বা এটা ভৌতবিজ্ঞানের একটি অংশ। ভৌতবিজ্ঞানের দুটি ভাগ, একটা হলো রসায়ন বিজ্ঞান আর একটা হলো পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানে আমরা মূলত পদার্থ এবং শক্তি সম্পর্কিত বিভিন্ন জ্ঞান অর্জন করার চেষ্টা করে থাকি। তো পদার্থবিজ্ঞানে আমরা যেহেতু পদার্থ শক্তি সম্পর্কিত জ্ঞান অর্জন করে থাকি, একটু যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পারবো আমাদের চারিপাশে যা কিছু আছে তাদেরকে আমরা এই দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ পদার্থ এবং শক্তির আওতাভুক্ত করে ফেলতে পারি। পদার্থ এবং শক্তির বাইরে এমন কোনো বিষয় পাওয়া একটু কঠিন, তবে নেই তা না। পদার্থ এবং শক্তির বাইরে আমরা খুব সহজে কোনো কিছু পাই না। আমাদের চারপাশে যা কিছু আছে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি তাহলে দেখবো যে ম্যাক্সিমামে হয় পদার্থ, নাহলে শক্তি। যেমন কাঠ একটা পদার্থ, আলো একটা শক্তি, লোহা একটা পদার্থ, বিদ্যুৎ একটা শক্তি। এই আশেপাশে যে জিনিসগুলো, চুম্বক একটা শক্তি, চুম্বক শক্তি, এবং মাটি একটা পদার্থ, পানি পদার্থ, বায়ু পদার্থ। তাহলে পদার্থ এবং শক্তি এর বাইরে আমরা যে জিনিসটা জানি পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় হিসেবে, যে পদার্থবিজ্ঞানে আমরা যে সকল জিনিস আলোচনা করি বা ভৌতবিজ্ঞানে যে সকল জিনিস আলোচনা করি, তার ভিতরে প্রথম আলোচ্য বিষয় হলো আমাদের পদার্থ। এই পদার্থ, তারপরে আমরা আলোচনা করি শক্তি নিয়ে। তাহলে ভৌত জগতে আমাদের আলোচ্য পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় 1 নম্বর হলো পদার্থ, 2 নম্বর হলো শক্তি। পদার্থ এবং শক্তির বাইরে আরো একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেটা হলো একেবারে মৌলিক। সেই মৌলিক বিষয়টা হলো আমাদের স্থান বা জায়গা।
জায়গা। তো মনে করো এখানে আলো আছে, আমি কথা বলতেছি শব্দ শক্তি, আলো আছে আলোক শক্তি, এই বোর্ডটা আছে, আমার আমি আছি, কলম আছে, পেন্সিল আছে, এগুলো হলো পদার্থ। তাহলে পদার্থ এবং শক্তি। কিন্তু যদি এই বোর্ড বা আমি সরে যাই, আলো বন্ধ করে দিই, তারপরও এই জায়গাটা কিন্তু থেকে যাবে। পুরো এই রুমটা যদি সরিয়ে ফেলা হয়, তারপরে এই জায়গাটা থেকে যাবে। তাহলে জায়গা কিন্তু একটা মৌলিক বিষয়, পদার্থ এবং শক্তির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নাই। এই জায়গা নিয়েও আমরা, বা স্থান ইংরেজিতে আমরা সহজে বলে থাকি, ইংরেজিতে আমরা ভালো বুঝি এক্ষেত্রে স্পেস, এই স্পেস নিয়ে কিন্তু আমরা পদার্থবিজ্ঞানে আলোচনা করে থাকি। এর বাইরে তাহলে তিনটি বিষয় পেলাম আমরা, পদার্থ, শক্তি এবং স্থান বা জায়গা। এর বাইরেও আমরা আরো একটি বিষয় নিয়ে পদার্থবিজ্ঞানে আলোচনা করি, যার সাথে এই পদার্থ, শক্তি বা জায়গার কোনো সংশ্লিষ্টতা নাই, বা এটা থেকে একেবারেই ভিন্ন বা আলাদা মৌলিক। সেই জিনিসটা হলো আমাদের সময়। আমরা জানি সকাল থেকে বিকাল হয়, বিকাল থেকে রাত্র হয়, রাত্র থেকে দিন কেটে যায়, বছর কেটে যায়, মাস, বছর, যুগ 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 শতবর্ষ কেটে যায়। তাহলে এই যে সময় বা কাল, এই কাল জিনিসটা কি? এই কাল জিনিসটা কি কোনো পদার্থ? না। কোনো শক্তি? না। এটা কি কোনো জায়গা? না। তাহলে এই জিনিসগুলো কিন্তু পদার্থ, শক্তি বা জায়গার আওতায় আলোচনা করা যাবে না। সময়, সময় কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়। তো এই জন্য কি সময় নিয়েও আমরা এখানে আলোচনা করে থাকি। তাহলে সেক্ষেত্রে আমরা যে চতুর্থ যে বিষয়টি পেলাম, সেই বিষয়টি হলো সময় বা কাল। তাহলে পদার্থবিজ্ঞানে আমাদের মৌলিক আলোচ্য বিষয় পেলাম কয়টি? 4টি। 1 নম্বরে পদার্থ, 2 নম্বরে শক্তি, 3 নম্বরে স্থান বা জায়গা, 4 নম্বরে সময় বা কাল। এই 4টি বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করে থাকি পদার্থবিজ্ঞানে। এবং পদার্থবিজ্ঞানে এই 4টি মৌলিক বিষয়ের আলোচনা থেকে আমরা যে জ্ঞান অর্জন করি, সেই জ্ঞান আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগবে সেটা আমরা জানার চেষ্টা করি। সকল জ্ঞানের মূল উদ্দেশ্য মানব জীবনের কল্যাণ সাধন। মানব জীবন বা দৈনন্দিন জীবন যাতে সহজ, সুন্দর এবং আনন্দময় হয়, সেই চেষ্টা করাটাই কিন্তু বিজ্ঞানের লক্ষ্য। বিজ্ঞানের একমাত্র লক্ষ্য মানব কল্যাণ বা আমাদের দৈনন্দিন জীবনকে উন্নতি সাধন। পদার্থবিজ্ঞানের লক্ষ্যটা আরো সুনির্দিষ্ট। বিভিন্ন ধরনের প্রযুক্তির মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনকে কিভাবে আমরা সহজ করতে পারি। যেমন একটা সহজ যন্ত্র আমাদের জীবনকে যে কতটা প্রভাবিত করেছে, যদি আমরা একটু চিন্তা করি, যে তোমরা সবাই চেনো চাকা। আমরা সবাই জানি চাকা। এই চাকা কি? একটা গোল বস্তু, একটা গোল বস্তু, আর কিছুই না, কিন্তু একটা গোলাকার চ্যাপ্টা বস্তুর নাম হলো চাকা। অথচ সেই গোলাকার চ্যাপ্টা বস্তুটা যদি তুমি এই কল্পনায় যদি তুমি সরিয়ে দাও পৃথিবী থেকে, যে গোলাকার চ্যাপ্টা বস্তুটা নাই, সেই ঘোড়ার গাড়ির চাকা থেকে শুরু করে এরোপ্লেনের চাকা পর্যন্ত যেখানেই যে চাকা আছে, চাকাগুলো যদি তুমি সরিয়ে ফেলো, তাহলে পৃথিবীটা কিন্তু একটা অথর্ব স্থির বা একেবারে জড় পদার্থের রূপ নেবে। তার মানে এই যে আমাদের দৈনন্দিন জীবনটাকে গতিশীল করেছে, সময়টাকে বাঁচিয়ে আমরা যাতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারি, যাতে সহজে একটা বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নিতে পারি, সেই জন্য যে জরুরি এবং অতীব জরুরি যে প্রয়োজনীয় জিনিসটা, সেই জিনিসটার নাম হলো চাকা। খুব জটিল কোনো আবিষ্কার নিশ্চয়ই না। এটা তোমরা সবাই বুঝো। চাকা কি? একটা গোলাকার চ্যাপ্টা বস্তু, এর নাম হলো চাকা। তাহলে সেই চাকা একটা সাধারণ, আপাত দৃষ্টিতে সাধারণ একটা বস্তু বা বস্তুর একটি সুনির্দিষ্ট আকার, সেই আকারের মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের এই যে আমাদের যে স্থানান্তরের যে সমস্যা, সেই সমস্যা থেকে আমরা মুক্তি পেয়ে গেছি। এখন বিমানের চাকা আছে, সেই চাকা ব্যবহার করে যখন আমরা বিমান উড্ডয়ন করি, তখন দেখা যায় যে আমরা এক দেশ থেকে অন্য দেশে কত সহজে আমরা চলে যেতে পারি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের চাকার ভূমিকা অবশ্যই। তেমনি এই যে চাকার মতো এরকম কিছু কিছু আবিষ্কার আছে, যে আবিষ্কারগুলো আমাদের মানে ভৌত জগৎটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। এর আগের অবস্থা একরকম, পরের অবস্থা অন্যরকম। চাকা আবিষ্কারের আগের অবস্থা, চাকা আবিষ্কারের পরের অবস্থা একেবারে ভিন্ন। এটা মানে আগের অবস্থাটা আমরা কল্পনা করতে আমাদের ভয় করে। ঠিক তেমনি আগুন আবিষ্কারের পূর্বের অবস্থা, আগুন আবিষ্কারের পরবর্তী অবস্থা। আগুন, এই যে আগুন, এই আগুন আবিষ্কারের ক্ষেত্রে যে আমরা যে আগুনের মাধ্যমে যে আমরা যে কাজগুলো করতেছি, আগুন যখন আমরা আমাদের নিয়ন্ত্রণে ছিল না, বা আগুনের ব্যবহার যখন আমরা জানতাম না, তখন কিন্তু আমাদের দুনিয়াটা একেবারেই ভিন্ন রকম ছিল। আমরা তখন বনে বাজারে থাকতাম। তো যাই হোক,
তো এইরকম পদার্থবিজ্ঞান আমাদের কাজ করে সরাসরি কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করা যাবে, সুন্দর করা যাবে, আনন্দময় করা যাবে, নিরাপদ করা যাবে, এই নিয়ে আমরা কাজ করি। যেমন চিকিৎসা বিজ্ঞানে আমরা বিভিন্ন ধরনের এক্স-রে থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি আমরা পদার্থবিজ্ঞানের জ্ঞান বা সূত্র তত্ত্ব ব্যবহার করে আমরা আবিষ্কার করেছি, যেগুলো আমাদের নিরাপত্তা বা আমাদের রোগ ব্যাধি থেকে দূর করার জন্য অত্যন্ত সহজে রোগ নির্ণয় এবং তার সমাধান। এখন আমরা বিভিন্ন ধরনের বা রেডিওথেরাপির মাধ্যমে আমরা ক্যান্সারের মতো রোগকে আমরা সারিয়ে ফেলতে পারছি। তো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের জ্ঞান অর্জনের মূল লক্ষ্যই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করা বা মানুষের কল্যাণে ব্যয় করা। মানব কল্যাণের জন্যই জ্ঞানের অন্য কোনো উদ্দেশ্য নেই। জ্ঞানের মূল উদ্দেশ্যটা হলো মানব কল্যাণ। প্রত্যেকটা জ্ঞানের উদ্দেশ্য প্রত্যেক ধরনের, শুধু যে পদার্থবিজ্ঞান তা নয়, সকল ধরনের জ্ঞানের মূল উদ্দেশ্যই হলো মানব কল্যাণ। মানব কল্যাণে যদি কোনো জ্ঞান ব্যবহার করা না হয় তাহলে সেই জ্ঞানের কোনো মূল্য নেই, বরঞ্চ সেই জ্ঞান হলো বর্জনীয়। যেমন আমরা বলে থাকি, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। অর্থাৎ আমি যদি মানুষের মতো মানুষ হতে না পারি, আমি যদি মানুষের উপকার করতে না পারি নিজের সহ, আমি যদি আমার উপকার করতে না পারি, আমি যদি আমার পরিবারের সদস্যদের সহযোগিতা উপকার করতে না পারি, কল্যাণ করতে না পারি, আমি যদি আমার চারিপাশের মানুষের কল্যাণ করতে না পারি, তাহলে আমি যত বড়ই জ্ঞান অর্জন করি না কেন বা যত বেশি জ্ঞান অর্জন করি না কেন, আমি মূর্খ বর্বর, এতে কোনো সন্দেহ নেই। এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। জ্ঞান অর্জনের মূল উদ্দেশ্যই হচ্ছে মানব কল্যাণ। যদি আমার জ্ঞান মানুষের কল্যাণে না ব্যবহৃত না হয়, যদি আমার জ্ঞান মানুষের কল্যাণে ব্যবহৃত না হয়ে মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে আমি মূর্খ বর্বর, এতে কোনো সন্দেহ নাই। তাতে আমার এমএ পাসের সার্টিফিকেট 50টা থাকলেও কিছু আসে যায় না, পিএইচডি হোল্ডার হলেও কিছু আসে যায় না। আমি পিএইচডি হোল্ডার, আমি আমেরিকা থেকে পিএইচডি করে এসেছি, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, কোনো মূল্য নেই যদি আমার অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে না লাগে, যদি আমার অর্জিত জ্ঞান মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই জ্ঞান অবশ্যই পরিত্যাজ্য। সেই জ্ঞান এবং সেই ধরনের জ্ঞান অর্জনকারী অর্থাৎ শিক্ষিত ব্যক্তিও পরিত্যাজ্য। তো আমরা আশা করব আমরা যে জ্ঞান অর্জন করব সেই জ্ঞানের দ্বারা আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য চেষ্টা করব এবং মানুষের কল্যাণে যাতে আমরা এটা ব্যবহার করতে পারি সেই দিকে আমরা সবসময় লক্ষ্য রাখব। এখন আমাদের দৈনন্দিন জীবন আনন্দময় করার উপায় কি? আমি একটু উদাহরণ, গান শুনতে আমার ভালো লাগে। এখন গান শুনতে ভালো লাগে এই জন্য যদি আমি কি করি, ড্রাম সেট এনে বা বড় স্পিকার এনে আমার বাসায় বসে আমি গান শুনলাম। এখন পাশের বাসায় আর একজন স্টুডেন্ট আছে, সে পরীক্ষার্থী বা একজন অসুস্থ রোগী আছে, বা এমনিতেই মানুষজন সারাদিন কাজ করে বাসায় ফিরে আসছে, তো সন্ধ্যার পরে যদি আমি সেই উচ্চস্বরে গানটা আমি শুনতে থাকি, তাহলে আমার আনন্দ লাগবে ঠিকই, কিন্তু আশেপাশের মানুষের আমি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো। এটাকে কিন্তু আনন্দ বলে না। এটাকে আনন্দ বলে নিজের আনন্দের জন্য যদি অন্য কারো ক্ষতি হয়, অন্য কারো যদি কষ্ট হয়, অন্য কারো যদি সমস্যা তৈরি হয়, তাহলে সেটাকে আনন্দ বলে না, সেটাকে বলা হয় ভোগ। অর্থাৎ সেটা হলো জবরদখল, জবরদস্তি আর একজনের ক্ষতি করে, এটাকে আনন্দ। এর ভিতরে যারা আনন্দ পায় তাদেরকে মানুষের পর্যায়ে ধরা যায় না, তারা মানুষ, তাদেরকে মানুষ মন থাকলে মানুষ, তাদের মন নেই। তারা যত বড় শিক্ষিত হোক, সে মূর্খ বর্বর, তার সাথে আর বনের একটা পশুর সাথে কোনো পার্থক্য নেই। বনের একটা পশু আজ পাশের পশু কি করছে তাতে কিচ্ছু আসে যায় না, সে তার মতো করে চিৎকার চেঁচামেচি করে থাকে যদি তার কোনো সমস্যা থাকে। তেমনি যদি কোনো মানুষ যদি শুধুমাত্র নিজের সুখের জন্য কোনো কাজ করে, তাহলে তাকে মানুষের পর্যায়ে ফেলা যায় না। তার মনুষ্যত্বকে তাকে মনুষ্যত্বের পর্যায়ে, তার মনুষ্যত্বের বিচারে সে অনেক নিচু মনের মানুষে পরিবর্তিত হয়। এজন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের যে কোনো সুখের বা যে কোনো আনন্দদায়ক ঘটনার ক্ষেত্রে যেন অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো প্রাণী বা অন্য কোনো কিছুই ক্ষতিগ্রস্ত না হয়, আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। সর্বদা আমার এবং আমার অর্জিত জ্ঞানের দ্বারা যাতে আমার চারিপাশের মানুষজন কিছুটা হলেও স্বস্তি অনুভব করে, কল্যাণ লাভ করে, আমি নিজেও যাতে কল্যাণ লাভ করি, সেই চেষ্টা আমাদের সবসময় থাকতে হবে। যাই হোক, আজকে প্রথম ক্লাসের জন্য আমি কথাগুলো বললাম। তো পদার্থবিজ্ঞানে
আমরা আলোচনা করব বলেছিলাম পদার্থ, শক্তি, স্থান, সময়, এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো শুরুতে যে বিষয়টা আছে পদার্থ, এটা সম্পর্কিত আরো একটু কথা আমি বলবো আজকে। পদার্থ জিনিসটা কি? ক্লাস 3 থেকে আমরা পড়ে এসেছি পদার্থ কাকে বলে, সুতরাং এটা আমাদের সবারই পারার কথা, আমরা পারিও। কিন্তু সমস্যা হলো সংজ্ঞা বলার ক্ষেত্রে কোন একটি ভৌত রাশির সংজ্ঞা সুনির্দিষ্টভাবে বলার ক্ষেত্রে অনেক সময় আমরা গাফলতি করে থাকি। তো এই যে আমরা বলার সময় আমি জানি, বিষয়টা জানি, কিন্তু সঠিকভাবে গুরুত্ব না দেওয়ার কারণে যখন আমি উপস্থাপন করেছি বা যখন আমি লিখছি যে কোনো ভাবে বা বলছি, যেভাবেই আমি উপস্থাপন করি না কেন, উপস্থাপনের সময় আমাদের কিছুটা ত্রুটি হয়ে যায়। এই জন্য সংজ্ঞা উপস্থাপনের ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে। সংজ্ঞাটা এমন হতে হয়, খেয়াল রাখতে হবে, যে কোনো সংজ্ঞা, যে কোনো রাশির সংজ্ঞা, পদার্থবিজ্ঞানের যে কোনো রাশির সংজ্ঞা বা যে কোনো বিষয়ের সংজ্ঞা সুনির্দিষ্ট হতে হবে। এটা যারা যেন অন্য কোনো কিছু বোঝা না যায় বা এটা বুঝতে যেন সমস্যা না। সংজ্ঞাকে সুনির্দিষ্ট হতে হয়। যে কোনো সংজ্ঞাকে কি হতে হয়? সম্পূর্ণ সুনির্দিষ্ট। পদার্থ কাকে বলে? আমরা অনেকেই বলে থাকি যার ভর আছে, ওজন আছে, জায়গা দখল করে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, পদার্থের সংজ্ঞাটা সুনির্দিষ্ট। পদার্থ কাকে বলে আমি বলে দিচ্ছি, যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। পদার্থ হতে হলে তিনটি বৈশিষ্ট্য থাকতেই হবে: যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। এই তিনটি বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা বলবো পদার্থ। আর এই তিনটি বৈশিষ্ট্যের কোনো একটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা পদার্থ হবে না। এখন যদি আমরা তাহলে বৈশিষ্ট্য তিনটি কি আমি লিখে নেই: ভর থাকবে, জায়গা দখল করবে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করবে। এই তিনটি বৈশিষ্ট্য থাকতেই হবে। এই তিনটি বৈশিষ্ট্যের কোনোটি যদি অনুপস্থিত থাকে তাহলে সেটা পদার্থ হবে না। যেমন আমরা যদি বলি শব্দ, এই শব্দের কিন্তু ভর নেই, জায়গা দখল করে। আমি যখন শব্দ করি চারিপাশের জায়গায় শব্দটা ছড়িয়ে পড়ে, কিন্তু বল প্রয়োগ করে। আমরা জানি যে শব্দের ক্ষেত্রে যখন একটা মাইক্রোফোনের সামনে আমরা কথা বলি তখন সেই মাইক্রোফোনটা কাঁপে, তার মানে বল প্রয়োগ করতেছে, কিন্তু তার ভর নেই। সুতরাং এটা পদার্থ না, এটা কি শক্তি। কিন্তু বায়ু, তার ভর আছে, সে জায়গা দখল করে এবং তার উপরে বায়ুর উপর বল প্রয়োগ করলে বায়ু বাধা সৃষ্টি করে, সুতরাং বায়ু কি একটা পদার্থ। তাহলে পদার্থ হতে হলে তিনটি বৈশিষ্ট্য অবশ্যই দরকার: ভর থাকতে হবে, জায়গা দখল করতে হবে, কম বেশি হতে পারে, আর কি বল প্রয়োগে বাধার সৃষ্টি করবে সে, তাহলে সেটাকে আমরা পদার্থ। এখন যদি আমরা এর সাথে অতিরিক্ত কোনো একটা বৈশিষ্ট্য বলে দিই, ঠিক আছে তিনটে বৈশিষ্ট্য তো বললাম, তার সাথে আমি বলে দিলাম যে ওজন আছে, না, এটা বলা যাবে না। কারণ এটা বললে সংজ্ঞাটা সুনির্দিষ্ট হয় না। কারণ মহাশূন্যে কোনো একটা বস্তুর ওজন নাই। তাহলে কোনো একটা বস্তু যদি মহাশূন্যে আমরা নিয়ে যাই তাহলে কি সেক্ষেত্রে সে পদার্থ না? সে তো পদার্থ, সেখানে তো তার ওজন নেই। তাহলে অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য যোগ করা যাবে না, অতিরিক্ত কোনো বৈশিষ্ট্য যোগ করা যাবে না। আর প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো বাদ দেয়া যাবে না। সংজ্ঞার ক্ষেত্রে অত্যন্ত সাবধান থাকতে হবে আমাদেরকে। যে কোনো সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞাটা হবে সুনির্দিষ্ট। যে জিনিসের সংজ্ঞা দিয়েছি আমরা, সেটা দ্বারা যেন ওই জিনিসটিকেই বোঝা যায়, কোনোভাবেই যেন অন্য কিছু বোঝা না যায়। অর্থাৎ সেটা ওই জিনিসটাকে অসম্পূর্ণ রাখবে না। যেমন আমরা যদি বল বলি, বলের সঙ্গে এমন ভাবে দিতে হবে যেন ওটা দ্বারা বলেই বোঝা যায়, অন্য কিছু বোঝা না যায়। আবার বল বুঝতে যেন কষ্ট না হয়। তো ঠিক তেমনি ভর পদার্থের ক্ষেত্রে আমরা এই সংজ্ঞাটা দেব কি, যে যার ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। পদার্থের পরেই আমি আরেকটা জিনিস সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে চাই, সেটা হলো বস্তু।
অনেকেই আমরা ভাবছি যে পদার্থ বস্তু, যেই পদার্থ সেই বস্তু। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা না। কিন্তু যেই পদার্থ সেই কিন্তু বস্তু না। সকল ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে আমরা যখন ব্যবহার করি তখন কিন্তু আমরা এভাবে বলি না। আমরা একটা চেয়ারকে কখনো পদার্থ বলি না, কিন্তু সেটা কি পদার্থ না? একটা চেয়ার পদার্থ না? চেয়ার, টেবিল, খাট, আলমিরা, কাগজ, বই, খাতা, কলম, এগুলোকে কখনো আমরা পদার্থ বলি না, কাগজকে বলি অবশ্য। তাহলে এই যে চেয়ারকে আমি পদার্থ বলি না, বলি বস্তু। চেয়ার, টেবিল এগুলো বস্তু। কাঠ, লোহা, বেত এগুলো কি পদার্থ? লোহা একটা পদার্থ। লোহার তৈরি জানালা একটা বস্তু। জানালা একটা বস্তু, লোহা একটি পদার্থ, কাঠ একটা পদার্থ, কাঠের তৈরি টেবিল একটি বস্তু। তাহলে কি আমরা কি বলবো? বস্তুকে কি বলবো? বস্তু হলো পদার্থের সুনির্ধারিত অংশ বা সীমাবদ্ধ অংশ, সুনির্দিষ্ট অংশ। পদার্থ বললে আমরা কিছুই বুঝি না। যেমন যদি আমরা আমাদের কোনো নির্দিষ্ট অবয়ব বুঝি না, পদার্থ বলতে আমরা কোনো অবয়ব বুঝি না। যেমন যদি আমরা বলি কাঠ, এই কাঠ বলতে কিন্তু সুনির্দিষ্ট কোনো অবয়ব আমরা বুঝি না। কিন্তু যদি বলি চেয়ার, তাহলে আমাদের সুনির্দিষ্ট একটি অবয়ব আমাদের মাথায় ভেসে আসে বা আমাদের মনে ভেসে আসে। যে তেমনি আমরা যদি বলি লোহা, কোনো অবয়ব আমরা বুঝি না, কিন্তু যদি বলি লোহার তৈরি জানালা, তাহলে আমাদের, বা কাচের তৈরি, কাচে বললে আমরা অবয়ব বুঝি না, কিন্তু কাচের তৈরি জানালা যদি আমরা বলি তাহলে কিন্তু আমরা একটা অবয়ব বুঝি। তা এই যে যদি একটা সুনির্ধারিত অংশ হয় পদার্থের, তাহলে সেটাকে আমরা কি বলবো? বস্তু। আর একটা জিনিস সাথে সাথে আমরা জেনে নিচ্ছি, সেটা হলো কণা। এটা অত্যন্ত সহজ, আমরা জানি অতি ক্ষুদ্র আকারের বস্তুকে বা পদার্থকে কণা বলে। যেমন বালু কণা, ধূলি কণা। ক্ষুদ্র আকার যদি খুব ক্ষুদ্র হয় বস্তুর, তাহলে সেটাকে কি বলি আমরা? কণা। তাহলে আমরা পদার্থ কাকে বলে জানলাম, বস্তু কাকে বলে জানলাম, কণা কাকে বলে আমরা জানলাম। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে আমরা জানার চেষ্টা করলাম পদার্থবিজ্ঞান কি, এবং পদার্থবিজ্ঞানে কি কি বিষয় নিয়ে আলোচনা করি, এবং পদার্থ কাকে বলে। তবে আমি আবারও বলছি, কোনো জ্ঞানের এই মূল্য থাকে না, বা সকল জ্ঞান মূল্যহীন হয়ে যায় যদি সেই জ্ঞান মানুষের কল্যাণে ব্যয় না হয়। যদি সেই জ্ঞান মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে সেই জ্ঞান যত ভালোই হোক সেটা বর্জনীয়। সুতরাং জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদের এই মৌলিক যে বিধানটা বা মৌলিক যে বিধি, সেই বিধিটাকে মানতে হবে। জ্ঞানের মূল লক্ষ্য মানব কল্যাণ। আমরা সবাই আমাদের অর্জিত জ্ঞানকে মানব কল্যাণে বা আমাদের আশেপাশের লোকজনের কল্যাণে, এমনকি নিজের কল্যাণে, পরিবারের সকল সদস্যদের কল্যাণে ব্যয় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।